জুলাই আন্দোলনের অন্যতম দাবিদার ছাত্র শিবিরের জুলাইয়ের ভিডিও কোথায়? ভিডিও ফুটেজ না থাকুক, ক্যামেরার ছবি, স্ক্রিনশট, স্ন্যাপশট সামনে থেকে ক্যামেরায় তোলা কোনো ছবি পাওয়া যাচ্ছে না কেন? এই প্রশ্নগুলো উঠেছে সোশ্যাল মিডিয়ার নানান আলোচনায়। যেমন ছাত্রদলের একজন সমর্থক ফাহাদ একটা পোস্ট দিয়েছেন যে জুলাই আন্দোলনে শিবিরের নেতা অথবা কর্মীরা তো মাঠে ছিল, আমি স্বীকার করছি না, ছদ্মবেশে ছিল। কেমন ছিল সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি রিয়াজুল, তার একটি ভিডিও আমার সামনে এসেছে, সেটি আমি দেখাবো। কিন্তু তার আগ দিয়ে আমি আরো জানতে চাই ফাহাদের মতো করে যে জুলাই আন্দোলনে শিবিরের ভিডিও ফুটেজ কোথায়? ভিডিও ফুটেজ না থাকলেও ছবি কোথায়? কেন এই প্রশ্নটা এসেছে এই কারণে যে জুলাই হচ্ছে অভ্যুত্থানের যে মহেন্দ্র খান 2024-এর 17 বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসা শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের শাসনের বিরুদ্ধে ভোটাধিকারের পক্ষে আন্দোলন করতে করতে ক্লান্ত বিএনপি, জামায়াত এবং অন্যান্যদের যে সম্মিলিত আন্দোলন প্রকাশ্যে অপ্রকাশ্যে সেটার পূর্ণতা পায় জুলাইয়ে ছাত্ররা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করে কোটা সংস্কারের দাবিতে, এবং সেটা একটা পর্যায়ে আন্দোলনের ইস্তফা দেওয়ার পরে এই আন্দোলনটা ছাত্রদের হাতে ছিল না, এটি লুফে নেয় রাজনৈতিক দলগুলো। যদিও চূড়ান্ত এক দফার ঘোষণা এসেছে নাহিদ এবং অন্যদের মুখ থেকে, কিন্তু এটি 21 তারিখের পরে মূলত আর তাদের নিয়ন্ত্রণে যতটা না ছিল রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে বেশি ছিল। এটি নানানভাবে নানান আলোচনায় বোঝা যায় এবং এটি ইতিহাসের সত্য বাস্তবতা। কেউ যদি অস্বীকার করেন সেটি সত্যের অপপ্রলাপ হবে। কি সেটি হলো যে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠা, বৈষম্য নিরসন, শেখ হাসিনার শাসনতন্ত্রের পতন। তো সেই জায়গায় ছাত্রদলের ছেলে মেয়েরা নিজেদের ছবি সগৌরবে সোশ্যাল মিডিয়াতে ভরিয়ে ফেলছেন জুলাইয়ের এই যে মহেন্দ্র খান, যেটা 1 বছর পূর্তি উপলক্ষে। আপনাদের সেই টুকরো স্মৃতিগুলো একটু আমি দেখাবো এবং ছাত্র শিবিরের জুলাইয়ের যে ভিডিও পাওয়া গিয়েছে একজন কেন্দ্রীয় নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তার ভিডিওটা দেখাবো। একটু সাথে থাকুন, কেননা জুলাইয়ের এই আলোচনাটা শাহেদ আলম শোতে আমি শুরু করেছি জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে, জুলাইকে মানুষের স্মৃতিতে একটু গেঁথে দেওয়ার জন্য এবং সম্যক ধারণা প্রতিষ্ঠা করার জন্য। আপনাদের মনে আছে একটা কথা, 5 আগস্ট ভোরে একজন ছেলে বলছিলেন যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না, কারণ 5 আগস্ট ছিল আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় দিন। এই দিনটিতে হাজার হাজার আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, সোয়াত সব একদিকে, আর গণভবনের দিকে মার্চ করার যে ঘোষণা সেটা একদিকে। আমার স্পষ্ট মনে আছে আমি সারা রাত ঘুমাই না এই জায়গায় বসে, একবার উপরে একবার নিচে করি। একটা সময় আমার স্ত্রীকে জড়িয়ে ধরে আমি কেঁদে ফেলেছি যে ভোরবেলা মানুষ তো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আসার কথা, আমি তো জানি মানুষ আসবে। একদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি লিখেছিলাম যে এরই মধ্যে কোটি মানুষ ঢাকা অভিমুখে রওনা দিয়েছে, ভোরবেলা মানুষ নেই কেন ঢাকায়? সেই সময় 5 আগস্ট প্রত্যুষে আবিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। আবিদুল ইসলাম 5 আগস্ট ভোরবেলা 5টার সময় বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কেউ কাউকে ছেড়ে যেন না, আমরা জিতবো এই লড়াইয়ে, আত্মবিশ্বাস রাখুন। একবার চিন্তা করুন, যেখানে সমস্ত বাহিনী তৎপর, শুধু কি আবিদুল ইসলাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় সাহসের একটি ভিডিও দেখুন। এই যে লাঠি হাতে ছেলে, যেই ছেলেটিকে দেখছেন, এটি হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায় সাহস, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আমি তার, এটি হচ্ছে 18 জুলাই অর্থাৎ আবু সাইদ ওয়াসিম মৃত্যুর 2 দিন পরের যে কঠিন প্রতিরোধ আন্দোলন, সেই প্রতিরোধ আন্দোলনে মাঠে থেকে গয়েশ্বর চন্দ্র রায় সাহস নেতৃত্ব দিচ্ছেন এবং বলছেন যে সাহস থাকলে কাছে আয়, পুলিশকে বলছে। আমি তার আরো কিছু গেরিলা ছবি দেখছি, মুখে সবুজ গেঞ্জি পরা, মুখে নানান রকম সাদা জিনিস দিয়ে যেন ওই যে এটাকে টিয়ার সেলের ধোয়া থেকে বাঁচতে পারে আর কি। শুধু কি সাহস কিংবা আবিদুল ইসলাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখিত,
কেন্দ্রীয় ছাত্র দলের যিনি নেতা নাসির, যিনি জুলাইয়ের যে লাল বিদ্রোহের দাবানল ছড়িয়ে দেওয়ার স্বপ্নদ্রষ্টা হিসেবে যিনি আলোচনায় এসেছেন, তার একটি ভিডিও দেখলাম। 20 জুলাই ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ভিডিও। আপনাদের মনে আছে যে জুলাইয়ে আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে শেখ হাসিনার পতন যে আসন্ন, তার সবচেয়ে বড় যদি একটা কাজ করা যায় সেটা হলো যখন আর্মি নামিয়েছে শেখ হাসিনা, তখন অন্য পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সবাই ফেল করেছে। এখন যে আর্মি নামিয়েছে, পুলিশ যে সিপিসি নামিয়েছে, ট্যাঙ্ক নামিয়েছে বিদ্রোহ দমন করার জন্য, ট্যাঙ্কের উপরে যদি উঠে পতাকাটা উঠানো যায়, ট্যাঙ্কের উপরে যদি একবার উঠা যায়, তাহলে এই ভয় আমরা জয় হয়ে গেল, যেটা জনতা একাধিকবার পড়েছে। কিন্তু যার শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জনির একটি ভিডিও, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই ছেলের পরিচয়, নাম হচ্ছে মুস্তাকিম জনি। সিপিসির উপরে উঠে পতাকা নাড়াচ্ছে, বিজয়ের বার্তা দিচ্ছে। অন্যদিকে আরেকটি ছবি দেখুন, সেটি হলো যে মিরপুরের যে গোল চক্কর ট্রেন স্টেশনের উপরে, যেটি পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেটির উপরে উঠে বাংলাদেশের পতাকা। এই ছেলেটার নাম হচ্ছে মুস্তাকিম, ছাত্রদল নেতা। তার ছবি চলে এসছে। এগুলো তো আমাদের জুলাইয়ের আইকনিক ছবি। আপনাদের সে মনে আছে গেন্ডারিয়ায় যে একটি লাশ কাঁধে নিয়ে, আমি বলছি আমার নানা রকম গুজবাম হচ্ছে, তার দুই বোন যে নিহতের ছবি কাঁধে নিয়ে মিছিল করছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে অনাস্থা জানাচ্ছে, শেখ হাসিনার পতন চাইছে, মনে আছে? এই দুই বোন হচ্ছে গেন্ডারিয়া থানা ছাত্র দলের নেতা যে কাফি, তার দুই বোন। আপনারা ভিডিওটা দেখুন একবার। এর চেয়ে অবর্ণনীয় ছবি নিশ্চয় আর হয় না। নিশ্চয়ই এই ধরনের অবর্ণনীয় ছবি এবং অবর্ণনীয় নির্যাতন হয়েছিল বলেই আমাদের বুকে, বাংলাদেশের মাটিতে 36 জুলাই নেমে এসেছিল, পতন হয়েছিল শেখ হাসিনা। সেই পতনের 1 বছর পূর্তি উপলক্ষে নানানভাবে আমি আমার সময় স্বল্পতার কারণে সব ছবি দেখাতে পারছি না, সব ছবি দেখাচ্ছিও না, কিন্তু যেগুলো সামনে এসেছে এগুলো সন্নিবেশ করা ইতিহাসের জন্যই প্রয়োজন বলে আমি মনে করছি। যেমন সাজ্জাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ছাত্র দলের নেতা, তার যে বুকে পিঠে রক্তাক্ত হওয়ার যে ছবি, এই ছবিতে তখনও ভাইরাল হয়েছিল, এখনো ভাইরাল। একমাত্র নাহিদ ইসলাম, তাকে যে ডিবি অফিসের নির্যাতন করা হয়েছিল সেটি যেমন ইতিহাসের সত্য, সেই ডিবি অফিসে নির্যাতন করার প্রেক্ষিতে ওই সময় তার যে নিতম্ব এবং পিঠে যে পায়ে যেসব আঘাতের ছবি ছিল ওগুলো ভাইরাল হয়েছিল। সেই সমপরিমাণ আঘাতের ছবি সাজ্জাদ, তারটাও ভাইরাল হয়েছে এবং জুলাইয়ে ছাত্রদলের যে হিস্সা অবদান, সেটি দাবি করার যথেষ্ট তথ্যাদি প্রমাণ আমাদের সামনে আছে। কিন্তু তথ্যাদি প্রমাণ অন্যদেরও আছে, যেমন আসিফ মাহমুদ আছে, এনসিপির হাসনাত, এদের আছে। আবার অন্যদিকে বলতে গেলে যারা অন্যান্য ছাত্র নেতা আছে, তাদের প্রত্যেকেই রাজপথে তাদের লড়াই এবং তাদের যে বীরত্ব, সেটির ছবি দৃশ্যমান। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে 5 আগস্ট যখন এটি হলো যে শেখ হাসিনার পতন হলো, এরপরে আমরা দেখলাম যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে সাদিক কায়েম, শিবিরের সভাপতিকে দাবি করা হলো। আমাদের এই এক সহযোদ্ধা জুলকার সাহেব, তার এই ইতিহাসের আমি বলবো যে সবচেয়ে বড় বিভ্রান্তিমূলক একটি তথ্য সামনে নিয়ে আসলেন এবং সেই তথ্যের প্রেক্ষিতে পুরা বছর জুড়ে জুলাইয়ে আমরা দেখলাম যে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি করা দল হিসেবে সামনে চলে আসলো জামাত ইসলাম। প্রশাসন এবং সর্বস্ত্র জায়গায় তাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো বলা চলে। বর্তমান যেই সরকার চলছে, প্রশাসন জামাত নিয়ন্ত্রিত প্রশাসন। আমার বলতে দ্বিধা নেই, আপনাদের মানতেও দ্বিধা নেই। জামাতের কোনো নেতা বলেছেন জুলাইয়ের সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামাত ইসলাম, সন্দেহ নেই। কিন্তু জুলাইয়ের হিস্সাটা তো জামাতকে দেখাতে হবে যে না, জুলাই আমরা এইভাবে মাঠে ছিলাম। আমি মানলাম যে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতারা নানান রকম মামলা মোকদ্দমার ভয়ে বের হইতে পারেননি, তাদের রাস্তায় সেভাবে ভিডিও ফুটেজ নাই। যেটা আছে বিএনপি, রিজভি, যেটা আছে তারেক রহমান বক্তব্য দিচ্ছেন, ছবি লাল করছেন, ভিডিও বার্তা দিচ্ছেন, সবকিছুই রেকর্ডেড। জামাত ইসলামে নিষিদ্ধ ছিল, বলতে পারেন যে তারা ভিতরে ভিতরে কাজ করেছে সাদিক কায়েমের মতো। ভিতরেই কাজ করলেও অনেকেই তো জীবনে যারা ছাত্রলীগ করতো, সার্জিস ছাত্রলীগ করতো, ছাত্রলীগের পতাকা তল থেকে বেরিয়ে এসে সে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে।
যেখানে ছাত্রদল একেবারে ছাত্রদল নামেই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোতে। এই আন্দোলনে বিএনপি যে দল হিসেবে ছাত্রদল যুবদলের আলোচনা হচ্ছে, কেননা এগুলো ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন ছিল প্রথমে। ক্যাম্পাসে কোন ছাত্ররা কোন সংগঠন কতখানি ভূমিকা রেখেছে সেটি নিঃসন্দেহে তাদের জুলাইয়ের হিস্সা বুঝে নেওয়ার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গায় ছাত্র শিবির কোথায়? আমি ফাহাদের মতো করে প্রশ্ন রাখতে চাই, জুলাইয়ের হিস্সায় ছাত্র শিবির কোথায়? ছাত্র শিবিরের ভিডিও নাই কেন? তাদের ছবি নাই কেন? এই যখন বিতর্ক, তখন একটা ভিডিও সামনে এসেছে। কে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি নিযুক্ত হয়েছেন রিয়াজুল, তার বিরুদ্ধে আগেই অভিযোগ যে তিনি ছাত্রলীগের পতাকা তলে ছিলেন, অনেকেই ছিলেন ছাত্র শিবিরের। আমি নতুন এই বিতর্ক ঢালতে যাই না। তার একটা ভিডিও পাওয়া গেছে, ভিডিওটা দেখুন। এই ছেলে রিয়াজুল শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হয়েছে। সে স্লোগান দিচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ফেয়ার এনাফ, শেখ হাসিনার বাংলায় বঙ্গবন্ধুর বৈষম্যের ঠাঁই নাই। অর্থাৎ শেখ হাসিনাকে নেতা মেনে রাজনীতি করা, লুঙ্গির তলায় রাজনীতি করা, পরিচয় লুকিয়ে রাজনীতি করা, এটি মুনাফেকের রাজনীতি। অনেকেই বলবেন যে মুনাফেকের রাজনীতি করেই তো ৩৬ জুলাই এসেছে, বিজয় এসেছে। শাহেদ আলম, আপনি দেশে যেতে পেরেছেন। বলবেন যে এতটুকু চালাকি না করলে রাজনীতি হয় না। নিশ্চয়ই এইসব না যুক্তি, এগুলো মেনে নেওয়া খুব কঠিন। এবং আমাদের জনমনে গত ১ বছর ধরে যে ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে জুলাই আন্দোলনের ছাত্র শিবিরের হিস্সা, তাদের স্টেক সবচেয়ে হাই, এবং আমরা দেখেওছি সেটি। এখন জুলাইয়ের পরে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সবই শিবিরের হাতে। কিন্তু জুলাই আন্দোলনের শিবিরের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের কোনো ডকুমেন্টেশন নেই কেন? তারা কি প্রচার বিমুখ? প্রচার বিমুখ হলে কেন ফরহাদ, যিনি বলবেন জুলাই আন্দোলনের লাল পতাকা, লাল বিদ্রোহের স্বপ্নদ্রষ্টা তিনি ছিলেন বলে বিতর্কিত হবেন, সমন্বয়কদের মুখ থেকেই বিরোধীদের সম্মুখীন হবেন? অর্থাৎ তারা প্রচার চায়। তারা প্রচার চায় বলেই শিবিরের গালিব ৫ আগস্টের পরে বাংলাদেশে যে সমস্ত সবকিছু জয় করে ফেলেছে, প্রচার চায় বলেই তারা এই রেখে কি বলে নানান রকম কথাবার্তা বলছে। কিন্তু প্রমাণ কোথায়? প্রচার চায় কিন্তু প্রমাণ কোথায়? জুলাইয়ের হিস্সায় ছাত্র শিবিরের অবদান কোথায়? আমি জানতে চাই। আপনারা যারা এই আলোচনা দেখছেন, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বিদ্রোহে ফেটে পড়ছেন, ক্ষোভে ফেটে পড়ছেন। শাহেদ আলম মিথ্যুক। আপনারা আমাকে সত্য প্রমাণ করেন, মিথ্যুক প্রমাণ করেন। আপনাদের জুলাই আন্দোলনের ছাত্র শিবিরের যেসব ভিডিও এবং ছবি আছে, ক্যামেরার ছবি, এগুলোর নাম পরিচয় দিয়ে আমাকে পাঠান। আমি আরেকটা আলোচনা করব, কথা দিলাম আপনাদের সবাইকে।